আমি কি বলি সেটা জনগণ শুনতে চায়। আমার সহকর্মীরা, সহযোদ্ধারা, বিরোধী দলের এমপিরা জনগণের অধিকারের পক্ষে কি করে সেটা জনগণ দেখতে চায়। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা সংসদে যাওয়ার আগেই বলেছি। আমির ডক্টর শফিকুর রহমান আর ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান। নির্বাচনের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফলাফলে যার মোট ভোটার সংখ্যা ছিল 1147 জন। অল্প ব্যবধানে এই পরাজয় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নিজ কেন্দ্রে এমন হারের ঘটনায় দলীয় নেতাকর্মীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর আগে সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত সারা দেশে 42,779টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে অনুষ্ঠিত হয় গণভোট। নির্বাচন কমিশন জানিয়েছে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং ধাপে ধাপে ফলাফল ঘোষণা করা হচ্ছে। সময়টা কি ঘনিয়ে এসেছে আরো একটি মহাপ্রলয়ের? যে রাজপথ একদা ভেসেছে রক্তে, সেই রাজপথ কি আবারও গর্জে উঠতে যাচ্ছে এক ভয়ঙ্কর হুঙ্কারে? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে। জামায়াতে ইসলামীর আমিরের এই একটি বাক্য কি কেবল রাজনৈতিক হুঁশিয়ারি, নাকি ক্ষমতার মসনদ উল্টে দেওয়ার কোনো গোপন ব্লুপ্রিন্ট? যখন রাজপথ থেকে সরাসরি সংসদ ভবন ঘেরাওয়ের ডাক আসে, যখন শ্রীলঙ্কা স্টাইল প্রতিবাদের হুমকি বাতাসে ভাসতে থাকে, তখন বুঝতে হবে পর্দার আড়ালে দানা বাঁধছে কোনো এক ভয়াবহ ঝড়ের পূর্বাভাস। আজকের পর্বে আমরা উন্মোচন করব সেই বারুদ ঠাসা বাস্তবতাকে। বাংলাদেশের রাজনীতির সমীকরণ এখন এক জটিল গোলকধাঁধায়। বিশেষ করে জুলাই সনদ এবং পরবর্তী ক্ষমতার বন্টন নিয়ে যে অসন্তোষের অনল জ্বলছিল, তা এখন আগ্নেয়গিরির লাভার মতো বেরিয়ে আসতে শুরু করেছে। সাম্প্রতিক সময়ে জামায়াত এবং সংশ্লিষ্ট 11টি দলের মনোভাব স্পষ্ট, তারা আর আপোষের পথে নেই। তাদের কণ্ঠে এখন চরম আলটিমেটাম। তাদের দাবি অত্যন্ত সোজা সাপটা, কিন্তু ফলাফল হতে পারে সুদূর প্রসারী। তাদের বক্তব্য অনুযায়ী বর্তমান সরকারের ক্ষমতায় আসীন হওয়ার পেছনে প্রধান কারিগর ছিলেন তারা, কিন্তু ক্ষমতার স্বাদে মত্ত হয়ে সরকার কি এখন সেই আসল কারিগরদেরই চিনতে ভুল করছে? আমাদের জন্য তোমরা ক্ষমতায় আইসো, অথচ তোমাদের চিনে কে? এই ধারালো বাক্যটি এখন ক্ষমতার অলিন্দে প্রতিধ্বনিত হচ্ছে। এটি কেবল মান অভিমান নয়, বরং এক ভয়ঙ্কর রাজনৈতিক সংঘাতের ইঙ্গিতবাহী। রাজনীতির সমীকরণ যখন সোজা আঙুলে ঘি তুলতে ব্যর্থ হয়, তখন আঙুল বাঁকা করাটাই দস্তুর। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ঠিক এই নাটকীয় মোড়টি এখন দৃশ্যমান। সংসদের ভেতর যখন গণতন্ত্রের চর্চা হওয়ার কথা, সেখানে আজ চলছে অবিশ্বাসের এক অন্তহীন মহড়া। জামায়াত আমিরের কণ্ঠস্বরে আজ কেবল আক্ষেপ নয়, বরং মিশে আছে এক ভয়ঙ্কর বজ্রহুঙ্কার। তিনি সরাসরি আঙুল তুলেছেন সেই অব্যবস্থাপনার দিকে, যেখানে বিল পাশের নামে জনগুরুত্বপূর্ণ নথিপত্র সরবরাহ করা হয় অধিবেশনের মাত্র 1 ঘন্টা আগে। প্রশ্ন উঠছে, যে নথিপত্র পড়ার সময় নেই, যে আইন নিয়ে ভাবার অবকাশ নেই, সেখানে রায় দেওয়ার অর্থ কি স্রেফ রাবার স্ট্যাম্প হওয়া নয়? অনুসন্ধানে দেখা যায়, সরকারি দল এবং বিরোধী দলের ঐক্যমত্যের ভিত্তিতে গঠিত বিশেষ কমিটি যে আস্থা তৈরি করেছিল, তা শেষ মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেছে। মন্ত্রী ছাড়া সকল সদস্য বেসরকারি। এই যুক্তির আড়ালে যখন সংস্কৃতি মন্ত্রী নিজে কোনো বিল গ্রহণ করেন, তখন তা আর বেসরকারি থাকে না, তা হয়ে যায় সরাসরি সরকারি মেমো। সংসদের ভেতরে খোদ ইনকামবেন্ট মন্ত্রী লখন বলেন, আমিও জানতাম না, তখন অন্ধকার আরও ঘনীভূত হয়। এই কলকাঠি আসলে নাড়া হচ্ছে কোন অদৃশ্য সুতোয়? জামায়াত আমিরের ভাষায় জাতিকে আজ কমলালেবু দেখানো হচ্ছে। একটি শিশুকে যেমন প্লাস্টিকের কমলালেবু দিয়ে ভুলিয়ে রাখা হয়, বর্তমান প্রশাসনও কি ঠিক সেইভাবে জনতাকে বিভ্রান্ত করছে? দুদক বিল, পুলিশ সংস্কার কমিশন বিল, গুম কমিশন কিংবা পিএসসি বিল, যেগুলো প্রতিটি নাগরিকের ভাগ্যের সাথে জড়িত, সেগুলো কেন হিমাগারে? কেন কেবল সেই অধ্যাদেশগুলোই সামনে আনা হচ্ছে যা প্রকারান্তরে ফ্যাসিবাদকে দীর্ঘস্থায়ী করার ঢাল হিসেবে কাজ করবে? এই রাজনৈতিক অস্থিরতার মাঝে সবচেয়ে বড় বোমাটি ফাটিয়েছেন খোদ রাজসাক্ষীরা। নির্বাচনের স্বচ্ছতা নিয়ে যখন প্রশ্ন ওঠে, তখন সাবেক উপদেষ্টা পরিষদ এবং বর্তমান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্য আগুনে ঘি ঢেলে দেয়। পর্দার আড়ালে লন্ডনে বসে যখন ট্রফি হস্তান্তর করা হয়, তখন প্রশ্ন জাগে, এই নির্বাচন কি তবে স্রেফ একটি আইওয়াশ? জাতিকে কি তবে পরিকল্পিতভাবে ব্ল্যাকমেইল করা হচ্ছে? পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে কোনো সময় সংসদ ভবন ঘেরাওয়ের ডাক আসতে পারে। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোর স্মৃতি এখনো ফিকে হয়ে যায়নি। জনগণের অধিকার আদায়ের এই লড়াই কি তবে দ্বিতীয় কোনো অভ্যুত্থানের দিকে মোড় নিচ্ছে? ক্ষমতার অলিন্দে থাকা ব্যক্তিরা কি বুঝতে পারছেন তারা কতটা বারুদের স্তূপের উপর বসে আছেন? ঠিক এই মুহূর্তে আমাদের জেনে রাখা দরকার এর নেপথ্যের কারিগরদের আসল উদ্দেশ্য। আপনি যদি এই চাঞ্চল্যকর তথ্যের গভীরে যেতে চান এবং দেশের প্রকৃত পরিস্থিতি সবার আগে জানতে চান, তবে এখনই আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করে রাখুন। শহীদ পরিবারের সদস্যদের চোখে আজ জল নয়, বরং জ্বলছে প্রতিশোধের আগুন। তারা সাফ জানিয়ে দিয়েছেন, তারা কোনো দলের হাতিয়ার হতে চান না। 1991 সালের পার্লামেন্ট কিংবা 90-এর গণ আন্দোলন ইতিহাস সাক্ষ্য দেয়, যারা প্রতিশ্রুতি রক্ষা করে না, সময় তাদের ক্ষমা করে না। বর্তমান সরকার যখন জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করে নিজেদের ব্যর্থতা ঢাকতে চায়, তখন মাঠ পর্যায়ের লড়াইটা আর কেবল আলোচনার টেবিলে সীমাবদ্ধ থাকে না। প্রবীণ রাজনীতিবিদেরা দেখছেন, পুলিশের ভেতরে পুনরায় জাতীয়তাবাদী পুলিশ লীগ তৈরির তোড়জোড় চলছে। বিচার বিভাগকে নিরপেক্ষ করার বদলে দলীয়করণের সেই পুরনো ভূত আবার কাঁধে চেপে বসেছে। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া কিংবা জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে দেওয়া
দেওয়া সবই কি তবে একটি বড় ষড়যন্ত্রের অংশ? ঢাকায় অনশনরত ছাত্রদের উপেক্ষা করা কিংবা সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে তার প্রমাণ ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে। জুলাইয়ের যোদ্ধারা আজ হুঙ্কার দিয়ে বলছেন, এবার আর রক্ত নয়, এবার জাইঙ্গা খুলে নেওয়া হবে শ্রীলঙ্কার স্টাইলে। এই স্লোগান কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয়, এটি পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। দেখা যাবে সংসদ ভবনের চারপাশ জনসমুদ্রে রূপ নিয়েছে। সচিবালয় কিংবা সংসদের আশেপাশে তখন প্রশাসনের দাপট চলবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যায়। কারণ যখন ইমানি শক্তি আর জনতা একাকার হয়ে যায় তখন কোনো বুলেটই তাদের বুক আর পিঠের পার্থক্য করতে পারে না। ক্ষমতার মোহ কি তবে জুলাইয়ের রক্তস্নাত ইতিহাসকেও কলঙ্কিত করতে শুরু করেছে, নাকি পতনের ঘণ্টা বাজছে আরও একবার? রাজনৈতিক দাবার বোর্ডের ঘুঁটিগুলো যখন উল্টে যাওয়ার উপক্রম হয় তখন পর্দার আড়ালের খেলোয়াড়রা আরও মরিয়া হয়ে ওঠে। ইনভেস্টিগেশনের এই পর্যায়ে প্রবেশ করছি সেই অন্ধকার গলিপথে যেখানে জুলাইয়ের আমানত নিয়ে চলছে এক ভয়ঙ্কর নিলাম। আপনারা কি ভেবেছিলেন শেখ হাসিনার পুলিশের পতন মানেই সব শেষ? অনুসন্ধানী চোখ বলছে ভিন্ন কথা। বর্তমান প্রশাসনের ভেতরে যে রদবদল আমরা দেখছি তা কি প্রকৃত সংস্কার, নাকি স্রেফ জাতীয়তাবাদী পুলিশ বাহিনী তৈরির এক নির্লজ্জ মোহরা? বিচার বিভাগকে নিরপেক্ষ করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই অধ্যাদেশ যখন বাতিল হয়ে যায় তখন বুঝে নিতে হবে ফ্যাসিবাদ মরেও মরেনি, কেবল রং বদলেছে। শহীদ পরিবারের সদস্যরা আজ ক্ষুব্ধ। তারা বলছেন, আমাদের জন্য তোমরা ক্ষমতায় আইছো, তোমাদেরকে চিনে কে? এই বাক্যটি কেবল এক বৃদ্ধার আর্তনাদ নয়, এটি বর্তমান সরকারের বৈধতার ভিতে প্রথম কুঠারাঘাত। সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা কিছু সুবিধাভোগী গোষ্ঠী এখন 31 দফার সংস্কার প্রস্তাব নিয়ে লুকোচুরি খেলছে। জাতির সাথে এই স্ববিরোধী আচরণ কেবল আস্থাহীনতার পরিবেশই তৈরি করেনি, বরং রাজপথকে আবারও উত্তপ্ত করার রসদ জুগিয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে জুলাই সনদ নিয়ে। অভিযোগ উঠেছে কিছু বিশেষ শক্তিকে তুষ্ট করতে গিয়ে সরকার এখন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কিংবা অধিদপ্তরের কাজগুলোকেও ধীরগতির করে দিচ্ছে। কিন্তু সাবধান, এবার আর আগের মতো নয়। যারা জুলাইয়ের ময়দানে সন্তান হারিয়েছেন, যারা পা হারিয়েছেন কিংবা চোখ বিসর্জন দিয়েছেন, তারা আজ রাজপথে ফেরার শপথ নিয়েছেন। এবারের লড়াইটা কেবল অধিকারের নয়, এবারের লড়াইটা হলো অস্তিত্বের। আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিয়েছেন, এবার আর রক্ত দেব না, এবার শ্রীলঙ্কার মতো পালানোর পথও থাকবে না। তারেক রহমানের বিরুদ্ধে কোনো কথা বললে যেমন সাথে সাথে গ্রেপ্তার করা হয়, সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলা করলে সেই একই ক্ষিপ্রতা কেন দেখা যায় না? বিচারহীনতার এই সংস্কৃতি কি তবে আরও একটি গণ অভ্যুত্থানের ইনভিটেশন কার্ড? যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন মানুষ আর নীতিবাক্য শোনে না, তারা শুনতে চায় মুক্তির গান। আজকের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রতিটি ঘর থেকে সেই একই প্রশ্ন উঠছে, জুলাইয়ের বিপ্লব কি তবে কেবল গদি পরিবর্তনের এক সুচারু নাটক ছিল? যারা শহীদদের কবরের ওপর দিয়ে হেঁটে গিয়ে আজ সচিবালয়ের লাল গালিচায় পা রাখছেন। পেশাজীবী সংগঠন এবং স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের সাথে গোপন বোঝাপড়া করতে কোনো সমস্যা নেই। দল দুটির নেতাদের দাবি, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। 14 এপ্রিল চট্টগ্রামে গিয়ে এক সময়কার আওয়ামী লীগ নেতা মঞ্জুর আলমের সাথে এনসিপি নেতা ও সাংসদ হাসনাত আবদুল্লাহর বৈঠকের পর এই গোপন সমঝোতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগের নেতাদের দাবি, জাতীয় সংসদ নির্বাচনে দেশ বিদেশের অনেকগুলো পক্ষের সমঝোতায় আওয়ামী লীগের সমর্থকরা দলটির নেতাদের নির্দেশে বিএনপিকে ভোট দিয়েছিল। কিন্তু বিএনপি সংসদে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশকে আইন হিসেবে পাশ করে সেই সমঝোতার হিসেব নিকেশ পাল্টে দিয়েছে। এখন আওয়ামী লীগও পাল্টা জবাব দেওয়ার ছক কষছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2025 সালের 11 মে সন্ত্রাস বিরোধী আইনটি সংশোধনী এনে অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। আগে আইনটিতে কোনো দল বা সত্তাকে নিষিদ্ধ করার বিধান ছিল, কিন্তু দলের কার্যক্রম নিষিদ্ধের বিধান ছিল না। এই সংশোধনী অধ্যাদেশের মাধ্যমে পরদিনই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের নির্বাহী আদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। এই আদেশের কারণে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন ও প্রতীক স্থগিত করেছিল, যে কারণে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি। যদিও এভাবে একটি দলের কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ করা এবং তাদেরকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার বিষয়টি নিয়ে দেশ ও দেশের বাইরে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল। নির্বাচনে অংশ নিতে না পারলেও আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ভোট দিয়েছিল। জনশ্রুতি আছে, জামাত এনসিপি ঠেকাতে আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকরা দলটির শীর্ষ নেতৃত্বের নির্দেশে বিএনপিকে ভোট দিয়েছিল। এমনকি দলটির অনেক নেতাকর্মী প্রকাশ্যে বিএনপির জন্য অনেক আসনে ভোটও চেয়েছিল। ভোটার প্রচারে নেমে বিএনপি নেতারাও আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলেছিলেন। এমনকি খোদ দলটির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও নির্বাহী আদেশে দল নিষিদ্ধের বিরুদ্ধে আন্তর্জাতিক গণমাধ্যমে বক্তব্য দিয়েছিলেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ সহ অনেকেই
এভাবে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন। নির্বাচনে বিএনপি জেতার পর আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ধারণা ছিল বিএনপি কৃতজ্ঞতাবশত হলেও তাদের দলের স্বাভাবিক কার্যক্রম চালাতে দিবে। সেজন্য নির্বাচনের পরপরই দেশের কমপক্ষে 30টি জেলা ও উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলতে দেখা গিয়েছিল। তখন এনসিপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল বিএনপির পরোক্ষ সমর্থন থাকায় আওয়ামী লীগের নেতারা দলীয় কার্যালয়গুলো খুলতে পারছে। পরে অবশ্য কয়েক জায়গায় হামলা হলে আওয়ামী লীগের দলীয় কার্যালয়গুলো খোলার প্রবণতা কমে আসে। এরই মধ্যে চলতি মাসে সংসদের সন্ত্রাস বিরোধী অধ্যাদেশটি অন্তর্বর্তী সরকার যেভাবে জারি করেছিল ঠিক সেভাবেই সংসদে পাশ করে বিএনপি। ফলে আওয়ামী লীগের কার্যক্রমের নির্বাহী আদেশের নিষেধাজ্ঞা বৈধতা বহাল থাকে। এরপর থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা হতাশ হয়। অনলাইনে অনেকে সংসদ নির্বাচনের সময় বিএনপিকে ভোট দেওয়ার খেসারত হিসেবে বিষয়টিকে তুলে ধরেন। সূত্রগুলো বলছে, আইনটি সংসদে পাশ হওয়ার পর প্রাথমিক ধাক্কা কাটিয়ে বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে আওয়ামী লীগের নেতাকর্মীরা একাধিক বৈঠক করেছেন। এসব বৈঠকে করণীয় কি তা নিয়ে আলোচনা হয়েছে। কলকাতায় ও ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের 2টি শীর্ষ পর্যায়ের বৈঠকে প্রাথমিকভাবে নেওয়া যে সিদ্ধান্তগুলোর কথা জানা গেছে সেটি হলো, সামনের কিছু নির্বাচনের মাধ্যমে বিএনপিকে জবাব দিতে চায় আওয়ামী লীগ। সেক্ষেত্রে প্রথমত পেশাজীবী সংগঠনগুলোর নির্বাচন। শিক্ষক সমিতি, চিকিৎসক, প্রকৌশলী সহ বেশ কিছু শক্তিশালী পেশাজীবী সংগঠন আছে যাদের বেশিরভাগের নির্বাচন কোরবানির ঈদের আগে ও পরে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। এর মধ্যে সামনে বেশ কয়েকটি আইনজীবী সমিতি নির্বাচন আছে যেখানে আওয়ামীপন্থী আইনজীবীদের শক্ত অবস্থান আছে। বার কাউন্সিলের নির্বাচন আগামী 19 মে অনুষ্ঠিত হবে। দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক এই সংস্থার 14 জন সদস্য নির্বাচনের জন্য তফসিল অনুযায়ী 9 থেকে 16 এপ্রিল মনোনয়ন জমা, 23 এপ্রিল বাছাই এবং 19 মে ভোট গ্রহণ করা হবে। এরই মধ্যে নির্বাচনে কারাবন্দী ব্যারিস্টার সুমন এবং জামাতপন্থী আইনজীবী শিশির মনির অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। আওয়ামী সমর্থিত প্যানেল যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য বিএনপি পন্থী আইনজীবীরা প্রভাব খাটাচ্ছেন এমন অভিযোগ আছে আদালত পাড়ায়। এছাড়া আইনজীবীদের অন্যতম শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2 দিনব্যাপী নির্বাচন আগামী 13 ও 14 মে অনুষ্ঠিত হবে। ঢাকা আইনজীবী সমিতি বা ঢাকা বারের নির্বাচন আগামী 29 ও 30 এপ্রিল অনুষ্ঠিত হবে। ঢাকা বারে আওয়ামীপন্থী আইনজীবীদের খুব শক্ত অবস্থান আছে। আওয়ামী লীগ সরকার আমলে 2024-25 মেয়াদে সর্বশেষ ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 21টি পদে নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। এছাড়া দেশের 64টি জেলায় অনেকগুলো আইনজীবী সমিতির নির্বাচন হবে চলতি বছরে। এসব বার কাউন্সিল, সুপ্রিম কোর্ট এবং ঢাকা বার সমিতি নির্বাচনকে বেশি গুরুত্ব দিচ্ছে আওয়ামীপন্থী আইনজীবীরা। দলটির বৈঠক সূত্রে জানা গেছে, যেহেতু বিএনপি ও জামাতপন্থী আইনজীবীরা এবার আলাদাভাবে নির্বাচন করছে, সে কারণে আওয়ামীপন্থী আইনজীবীদের জেতার সম্ভাবনা বেশি। কিন্তু বেশ কয়েকটি বার সমিতিতে আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে বিএনপির বাধার মুখে আওয়ামীপন্থী আইনজীবীরা সরাসরি দলীয় প্যানেলে নির্বাচন করতে না পারলে স্বতন্ত্র প্যানেল দেওয়ার পরিকল্পনা করছে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা আইনজীবীদের অধিকার রক্ষা ব্যানারে স্বতন্ত্র প্যানেল দিতে পারে। যদি সেটিও সম্ভব না হয় তাহলে আওয়ামীপন্থী আইনজীবীরা জামাতপন্থী আইনজীবীদের ভোট দিবে যাতে জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলকে হারানো যায়। অন্য পেশাজীবী সংগঠনগুলোকে একই ধরনের পরিকল্পনা নিয়ে মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে বলে দলটির একাধিক সূত্র নিশ্চিত করেছে। সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনগুলোকে ঘিরে ভোটের মাঠে বিএনপিকে জবাব দেওয়ার ছক কষছে। যদিও বিএনপি ক্ষমতায় আসার পরপরই দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার কথা শোনা গিয়েছিল। বিশেষ করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমন বক্তব্য দেওয়া হয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের করা স্থানীয় সরকার উইংগুলোকে প্রশাসক নিয়োগের অধ্যাদেশ আইন হিসেবে পাশ করার পর এ নির্বাচন কবে হতে পারে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। 2024 সালের 5 আগস্টের পর আওয়ামী লীগের টিকিটে বিজয়ী জনপ্রতিনিধিদের বড় অংশ আত্মগোপনে চলে গেলে 12টি সিটি কর্পোরেশন,
330টি পৌরসভা, 61টি জেলা পরিষদ ও 495টি উপজেলা পরিষদ ভেঙে দেয় অন্তর্বর্তী সরকার। সেখানে প্রশাসকের মাধ্যমে কার্যক্রম অব্যাহত রাখে, যদিও ইউনিয়ন পরিষদের কাঠামো বহাল রাখা হয়। তবে যেখানে চেয়ারম্যান অনুপস্থিত সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের অধীনে গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিজয়ী বিএনপি সরকার গঠনের কয়েকদিনের মধ্যে 12টি সিটি কর্পোরেশন ও 54টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। তবে উপজেলা ও পৌরসভায় এখনো কোনো প্রশাসক নিয়োগ দেওয়া হয়নি। ইসি নির্বাচন পরিচালনা শাখার তথ্য অনুযায়ী মোট 4,653টি প্রতিষ্ঠান নির্বাচনের উপযোগী হয়ে গেছে। এর মধ্যে রয়েছে 3,755টি ইউনিয়ন পরিষদ, 330টি পৌরসভা, 495টি উপজেলা পরিষদ, 12টি সিটি কর্পোরেশন এবং 61টি জেলা পরিষদ। নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তা মনে করেন, সরকার দেরি করলেও স্থানীয় সরকার নির্বাচনগুলো দিতেই হবে। প্রায় 19 মাস ধরে নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া চলছে অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠান। গত 17 ফেব্রুয়ারি নতুন সরকার যাত্রা শুরুর পর চলতি বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার পরিকল্পনার কথা জানা যায়। সরকার যাদেরকে প্রশাসক হিসেবে বসিয়েছে, স্থানীয়ভাবে তাদের পারফরমেন্সও ভালো নয়। সেজন্য স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা করছে ধাপে ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে ইউনিয়ন পরিষদ ও দ্বিতীয় ধাপে পৌরসভার ভোট গ্রহণ করা হবে। পরবর্তী সময় উপজেলা ও জেলা পরিষদ নির্বাচন এবং সবশেষে সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে সরকার স্থানীয় সরকার বিভাগ। সরকার একটি সূত্র বলছে, আগামী ঈদুল আজহার পর দেশে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ, পৌরসভা সহ স্থানীয় সরকারের অধিকাংশ প্রতিষ্ঠান এখন নির্বাচন উপযোগী হলেও কখন ভোট হবে তা সরকারের উপর নির্ভর করছে। কেননা এই ভোটগুলোর সিদ্ধান্ত নিয়ে থাকে স্থানীয় সরকার। কমিশন কেবল ভোটের আয়োজন করে। এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তথ্য যে জেলায় জেলায় চিঠি পাঠিয়েছে বলে জানা গেছে। আওয়ামী লীগের 4 জন শীর্ষ নেতা দাবি করেছেন, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাপ্ত ভোটের একটি বড় অংশ আওয়ামী লীগ কর্মী সমর্থকদের ভোট। আওয়ামী লীগের ভোট নিয়ে যে নির্বাচনের আগের দলগুলোর মধ্যে কারাকারি লেগেছিল তা নিয়ে গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়েছিল। এবার স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আওয়ামী লীগ তাদের ভোট ব্যাংক দিয়ে বিএনপিকে জবাব দিতে চায়। ইতিমধ্যে দলটির সভা